আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হল জামাত শিবির, প্রজ্ঞাপন জারি। মানবতা বিরোধী অপরাধের দায়ে দ্রুতই দলটির বিচার শুরু হবে জানালেন আইনমন্ত্রী। নিষিদ্ধ করার পরও দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাবে জামায়াত ইসলাম, আশঙ্কা প্রধানমন্ত্রীর। জঙ্গিবাদী দল হিসেবে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি। অবশেষে গোয়েন্দা হেফাজত থেকে ছাড়া পেলেন কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ক। সকল শিক্ষক শিক্ষার্থীর দ্রুত মুক্তির দাবি নাগরিক সমাজের। ডক্টর ইউনূসের মধ্যবর্তী নির্বাচন দাবি অসাংবিধানিক বললেন ওবায়দুল কাদের। সংকট সমাধানে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান মির্জা ফখরুলের। এবং স্থগিত হওয়া এইচএসসির সব পরীক্ষা ১১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে। নতুন রুটিন প্রকাশ, লেখাপড়া ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা গবেষকদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নিষিদ্ধ হল জামায়াতে ইসলাম ও ছাত্র শিবিরের রাজনীতি। নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের ১৮-এর ১ ধারায় নিষিদ্ধ করা হয়েছে যুদ্ধ অপরাধী এই দলটিকে। বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়েও দলটির বিরুদ্ধে বিচার শুরু করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। ৪৮ বছর পর আবারও বাংলাদেশের রাজনীতির অধিকার হারালো জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। নির্বাহী আদেশে এবার নিষিদ্ধ হলো দলটির রাজনীতি। এই সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া প্রজ্ঞাপনে বলা হয়, সন্ত্রাস বিরোধী আইনের ১৮-এর ১ ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও এর সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হলো। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিষিদ্ধের বিষয়টি আমলে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এই প্রজ্ঞাপনের শুরুর অনুচ্ছেদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি মামলার রায়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রসংঘ, পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির ও এর অঙ্গ সংগঠনের মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ী করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সাথে দলটির সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড বিবেচনায় নিয়েই নিষিদ্ধ করা হলো তাদের রাজনীতি। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, যুদ্ধাপরাধী সংগঠন হিসাবেও দলটির বিচার কাজ শুরু করা হবে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেইখানেও আমরা সংশোধন করার ব্যবস্থা করেছি এবং এই ব্যান করার পরেও তাকে আপনার সাজা দেওয়া যাবে না এমনটি নয়, কিন্তু কথা হচ্ছে ব্যান যেহেতু হয়ে গেছে, হয়তো ব্যান করার ব্যাপারটা সাজার মধ্যে আর আসবে না। রাজনীতি নিষিদ্ধের পর জামায়াতে ইসলামী কোনো বিশৃঙ্খলা করলে তাদের কঠোরভাবে মোকাবিলা করার কথা জানান সরকারের নীতি নির্ধারকরা। আমরা মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই ৭১ থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে, কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা ১৯৭১-এর পরে জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি। এর আগে স্বাধীনতার পর ১৯৭২ সালে সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী জামাত ও তার অঙ্গ সংগঠন ছাত্র সংঘের রাজনীতি নিষিদ্ধ করেছিল বঙ্গবন্ধু সরকার। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর সংবিধানের ওই অনুচ্ছেদ বাতিল করে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দলকে বাংলাদেশের রাজনীতির অধিকার ফিরিয়ে দেয় জিয়াউর রহমান। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এলে মানবতা বিরোধী অপরাধের দায়ে শাস্তি হয় দলটির শীর্ষ নেতাদের। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নিষিদ্ধের পরও জামাত শিবির দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাবে বলে আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। রাজধানীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, জামাতকে এখন জঙ্গিবাদী দল হিসেবে মোকাবেলা করা হবে। আপেল মাহমুদের রিপোর্ট। নীরবতা পালনের মধ্য দিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হয় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় ঘাতকদের নৃশংসতা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায় নিজেদের গড়ে না তুলে একটা প্রজন্ম ধর্মান্ধ ও স্বাধীনতা বিরোধীদের দোসর হিসেবে গড়ে তুলছে বলে অভিযোগ করেন তিনি। ওই পাকিস্তানের প্রেতাত্মা ওগুলি এখনো ছাড়েনি,
সেখানে ধর্মান্ধতা এবং এই কুপমণ্ডকতা দিয়ে একটা শ্রেণী কিন্তু ধীরে ধীরে সকলের অজান্তেই গড়ে উঠেছে, যারা ওই যুদ্ধ অপরাধীদের দোষর ছিল। এদেশে গণহত্যা, লুটপাট, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত তাদেরই দোষর হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছে। দাবি মেনে নেওয়ার পরেও কোটা আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে কোন যুক্তিতে সে প্রশ্নও রাখেন সরকার প্রধান। এদের হাত থেকে সাংবাদিক রেহাই পায়নি, সাংবাদিক হত্যা করেছে, সাংবাদিককে মারধর করেছে, আর সাধারণ মানুষ, ছাত্র, যুব, আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে কেউ তো রেহাই পায়নি। আজকে যে প্রাণহানিগুলি ঘটল, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে, শুধু হত্যা না, কিরকম বিভৎস দৃশ্য আপনারা দেখেন যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো, পা বেঁধে উপর দিকে মাথা নিচু করে। জামাত নিষিদ্ধ হলে তারা জঙ্গিবাদ কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে সবাইকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। পরে শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জামাত শিবির ও বিএনপি তাদের সন্ত্রাসের রাজত্ব কায়েমে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেকজান্দ্রো গণভবনে সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জামাত শিবির ও বিএনপি অগ্নিসন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যায় অভ্যস্ত। আহতদের দেখতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন উল্লেখ করে তিনি জানান, সবাইকে সমানভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় গত কয়েকদিনের সহিংসতায় জানমালের ক্ষতিতে শোক জানিয়ে ইতালির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আধুনিকায়নের প্রতীককে লক্ষ্য করে হামলা চালায় নৈরাজ্যবাদীরা। কোটা সংস্কার আন্দোলন মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের প্রশংসাও করেন তিনি। অবশেষে গোয়েন্দা হেফাজত থেকে ছাড়া পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গাড়িতে করে তাদের বাসায় পৌঁছে দেয়। তবে ডিবি হেফাজতে 32 ঘণ্টা অনশনে অসুস্থ হয়ে পড়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা। এদিকে সারা দেশে গ্রেপ্তার সকল শিক্ষক শিক্ষার্থীর দ্রুত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। নিরাপত্তার স্বার্থে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে প্রায় 1 সপ্তাহ হেফাজতে রাখে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে সারা দেশের শিক্ষার্থীরা। প্রতিক্রিয়া জানান শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সমন্বয়কদের ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ। সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম দাবি করেন, ডিবিতে অসুস্থ হওয়ার পর তাদের ছেড়ে দিয়েছে গোয়েন্দারা। অনশন করছে, না খেয়েছিল, আগে তো অসুস্থ ছিল, এবার অসুস্থ হয়ে গেছে। এদিকে মিন্টো রোডে সারা দেশে গ্রেফতার শিক্ষক শিক্ষার্থী এবং খেটে খাওয়া সাধারণ মানুষকে ছেড়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। আপনারা বলেছেন যে এই ঘটনার ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি এটা স্বীকার করি না। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে। এই যে মিথ্যাচার নির্ভর সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, তার থেকে সরে আসতে হবে, কারণ দেশবাসী জেনে গেছে যে এটা মিথ্যাচারের মিথ্যাচারের ভিত্তি করে সরকার পরিচালনা হচ্ছে। 24 ঘন্টার মধ্যে সারা দেশে গ্রেফতার সবাইকে ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেন বিক্ষুব্ধরা। আগামী 24 ঘন্টার মধ্যে আরো একটা শিক্ষার্থীও আটক দেখতে চাই না। যাদেরকে জেলে রাখা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে, সারা দেশে সবাইকে একটা
একদম এক্ষুনি ছেড়ে দিতে হবে। হাসপাতালের রোগীদেরকে কি করে ছিনিয়ে নিয়ে আসলো এবং এনএডিবি এখানে খুব ভালো লেগেছে, তাই না? আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ, আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবেন। আপনারা কোনো শিক্ষার্থীকে আর আটক করবেন না, আর একটা গুলিও কোনো শিক্ষার্থীর বুকে, কোনো জনতার বুকে দেবেন না। কারফিউ তুলে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ফিরিয়ে নেয়ার আহ্বানও জানায় নাগরিক সমাজ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনার বিচারে জাতিসংঘের অধীনে তদন্তের দাবি জানিয়েছে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাবেশে হয়রানির অভিযোগও করেন শিক্ষকরা। উপাচার্যের পদত্যাগ ও পরীক্ষা না নেওয়ার আহ্বান জানান তারা। তরিক ইসলামের রিপোর্ট। সকালে বৃষ্টির মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা। এবং আমি বলবো যে আমাদের এ সময় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকারের চলমান কার্যক্রমের প্রতিবাদ জানান শিক্ষকরা, দাবি জানান নিরপেক্ষ তদন্তের। কেন সাইদের বুকে স্পষ্টভাবে গুলি করে মারা হলো, অথচ পুলিশের বিরুদ্ধে কখনো কোনো কিছু অভিযোগই এখনো পর্যন্ত আসেনি? এই আন্দোলন এবং যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সেই হত্যাকাণ্ডগুলো আমাদের সবাইকে বোধহয় আমাদের যে বোধ শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করছে। যদি খুনের বিচার না করতে পারেন, যদি খুনের বিচার না করতে চান, যদি আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারেন, তাহলে অবশ্যই পদত্যাগ করুন। বাড়ি বাড়ি গিয়ে যেভাবে ছেলেদেরকে ধরা হচ্ছে, রাস্তা থেকে মোবাইল চেক করে বাচ্চাদেরকে ধরা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে না। যা যা অন্যায় আমাদের উপর হচ্ছে, আমরা আজকে ঠিকভাবে রাস্তায় বেরোতে পারছি না, আমাদের মোবাইল দেখবে কিনা সেই ভয় আতঙ্কিত হয়ে আছি। যারা আমাদের এই সাম্যের পক্ষে, আমাদের শিক্ষকদের গায়ে আর একটা আঁচড় পড়লে এর জবাব আমরা ছাত্র সমাজ দেব। শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দাবি না মানলে আগামীতে আরও বড় কর্মসূচি দেওয়ার কথাও জানানো হয় সমাবেশ থেকে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় নিহত আবু সাইদ সহ হতাহতদের ঘটনা তদন্তে আগামী 4 আগস্ট রংপুরে যাবেন বিচার বিভাগীয় 3 সদস্যের কমিশন। 16 থেকে 21 জুলাই পর্যন্ত সহিংসতায় হতাহতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ উদ্ঘাটনে 7 আগস্ট পর্যন্ত তদন্ত কাজ করবেন তারা। বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তদন্ত কমিটির সভাপতি বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান। এ সময় তিনি জানান সহিংসতার প্রতিটি স্থান পরিদর্শন করবেন তারা। এতে যে কোনো নাগরিক তথ্য দিয়ে সহায়তা করতে পারবে উল্লেখ করে বিচারপতি দিলিরুজ্জামান বলেন, কেউ সাক্ষীদের ভয়ভীতি দেখালে কমিশন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, গ্রেপ্তারের সংখ্যা, বাক স্বাধীনতা ও মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে জানতে চেয়েছে উন্নয়ন সহযোগী 22টি দেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, আইন শৃঙ্খলা বাহিনী কেন গুলি করতে বাধ্য হয়েছে কূটনীতিকদের সামনে তার ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। মুস্তাফিজুর রহমানের রিপোর্ট। সরকারি হিসেবে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় শিক্ষার্থী, শিশু, সাংবাদিক, পুলিশ সহ নিহত হয়েছে 1.5 শতাধিক। আহতের সংখ্যা ছাড়িয়েছে 1000-এরও বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে নানা স্থাপনা। এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তৈরি হয়েছে ব্যাপক শোরগোল। বাংলাদেশের এমন পরিস্থিতির বিষয়ে জানতে চেয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ উন্নয়ন সহযোগী অনেক দেশ। বিকেলে ভারত, চীন, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া সহ 22টি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় কোটা আন্দোলনকে ঘিরে হতাহত ও গ্রেফতারের সঠিক তথ্য, বাকস্বাধীনতা ও মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে জানতে চান উন্নয়ন সহযোগী দেশগুলোর প্রতিনিধিরা। বিটিভিতে কিরকম ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেসে তারা প্রথমে কিছু ব্ল্যাঙ্ক ফায়ার করেছিল এবং পরে তারা ফায়ার করতে বাধ্য হয়েছিল, সেগুলো আমরা তাদেরকে দেখেছি। এখন তারা যেটা বলছে যে আমাদের যে অ্যারেস্টের সংখ্যা, এগুলো নিয়ে তারা একটু আছে, তারপরে কোনো রকমের ফোর্স ইউজ করা হচ্ছে কিনা, বা বিভিন্ন রকমের ফ্রিডম অফ এক্সপ্রেশনস, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন,
ফ্রিডম অফ অ্যাসেম্বলি এগুলা কোনোভাবে ব্যাহত হচ্ছে কিনা। বৈঠকে বিদেশি কূটনীতিকরা সহিংসতা মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপে সন্তোষ জানিয়েছেন বলে দাবি করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ব্যাপারে কোনো প্রশ্নই আসে নাই, ওটা না, ওটা বরং ফুল কনফিডেন্সই দেখাচ্ছে। কোনো রাষ্ট্রদূত, আমি কলনে যেহেতু থাকি, তারা কিন্তু বাংলাদেশের এই ম্যানেজমেন্টের উপর আস্থা রাখছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, হতাহতের তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। কার গুলিতে মারা গেছে সেটাও স্পষ্ট নয়, তো অবভিয়াসলি পুলিশ বা কোনো আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি বাচ্চাকে গুলি করবে এটা তো ভাবাই যায় না, তাই না? 150-এর মধ্যে কে কিভাবে মারা গেছে সেটা তো ইনভেস্টিগেশন করে পারা যাবে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কোটা আন্দোলনে সহিংসতায় আহতদের খোঁজ খবর নিতে রাজধানী বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শুরুতে রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজ নেন তিনি। এরপর পরিদর্শন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। পরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্পিকার। এ সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নুরি আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, নজরুল ইসলাম বাবু, সাইমুম সরওয়ার কমল ও সানজিদা খানম তার সাথে ছিলেন। নিজ দেশের উপর বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে তিনি বলেন, কোটা আন্দোলনকারীদের মিছিলে জঙ্গিরা ঢুকে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে। রিপোর্ট মুশফিকুর রহমানের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বিবৃতি নিয়ে তীব্র সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, মধ্যবর্তী নির্বাচন নিয়ে তার দাবি অসাংবিধানিক ও বেআইনি। বাংলাদেশে বড় হস্তক্ষেপ করার জন্য বিভিন্ন দেশের সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে। এই ধরনের বিবৃতি বা বক্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। বিএনপি জামায়াতের ধ্বংসযজ্ঞের কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন ওবায়দুল কাদের। তারেক রহমান লন্ডনে বসে উস্কানি দিয়ে যাচ্ছে, সেই নির্দেশনা নীল নকশা অনুযায়ী বিএনপি জামাত ছাত্রদল শিবির ভয়াবহ ধ্বংসযজ্ঞ হত্যাকাণ্ড চালিয়েছে। রাষ্ট্রীয় স্থাপনাগুলো নিরস্ত্রের উপর সশস্ত্র হামলা হয়েছে। এর সাথে তো জনপ্রিয়তার কোনো সম্পর্ক নেই। তিনি আরো বলেন, আন্দোলনের সময় আওয়ামী লীগ নিরস্ত্রভাবে মাঠে ছিল। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর কোনো নির্দেশনা দেয়া হয়নি। আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে, খুব কাছে থেকে অনেককে গুলি করে। এছাড়া প্রতিটি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার একদিকে ছাত্র জনতার উপর বর্বর হামলা নির্যাতন চালাচ্ছে, অন্যদিকে হত্যাযজ্ঞের জন্য তৃতীয় পক্ষকে দোষারোপ করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ এখন প্রাণঘাতী সরকারে পরিণত হয়েছে। চলমান সংকট সমাধানে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান মির্জা ফখরুল। সরকার পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ছাত্র জনতার বিপক্ষে দাঁড় করাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। চলমান সংকটের যৌক্তিক সমাধানে ব্যর্থ হলে সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বর্তমান অচল অবস্থা রাজনৈতিকভাবে সমাধানের তাগিদ দেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধ ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সহ 10 দফা সুপারিশ করেন। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা।
আগামী 11 আগস্ট থেকে 8 সেপ্টেম্বরের মধ্যে এসব পরীক্ষা নেওয়া হবে। নতুন রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। গবেষকরা বলছেন, বারবার পরীক্ষা স্থগিত করায় শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটবে, নেতিবাচক প্রভাব পড়বে ফলাফলেও। মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত। করোনার ধাক্কা কাটিয়ে শিক্ষা ক্যালেন্ডার স্বাভাবিক করতে এবার এইচএসসি পরীক্ষা এগিয়ে এনে শুরু করা হয় 30 জুনে। 7 থেকে 8টি পরীক্ষা হবার পর কোটা আন্দোলনের কারণে প্রথমে 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 2 দফায় 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড। এর মধ্যেই সহপাঠীদের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে অনেক শিক্ষার্থী পরীক্ষায় না বসার ঘোষণা দেয়। সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরাও। এ অবস্থায় 11 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। পরিস্থিতি ঠিক থাকলে পরীক্ষাগুলো নেওয়া হবে 8 সেপ্টেম্বরের মধ্যে। 4 তারিখে পরবর্তী পরীক্ষা ছিল, 4 তারিখের পরীক্ষাগুলো স্থগিত করেছি। আমরা নতুন সময়সূচি আবার তৈরি করে 11 আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা চালু করব। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই আমরা এই ধরনের সূচিতে আমরা পরিবর্তন এনেছি। কিছুটা তো আমাদের সমস্যা হয়েছে, তাতে করে আমরা রিকভারি করার চেষ্টা করছি। শিক্ষা গবেষকরা বলছেন, প্রতিটি পরীক্ষার জন্য ভিন্ন ভিন্ন প্রস্তুতি থাকে শিক্ষার্থীদের। বারবার স্থগিত হওয়ায় তাদের মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে। খারাপ হতে পারে ফল, ব্যাঘাত ঘটতে পারে বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতিতেও। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে পরীক্ষা স্থগিত করা, সেটা তাদের প্রস্তুতিতে ঘাটতি আনবে এবং তাদের পুরো শিক্ষা জীবনে এটা তাদের বয়ে বেড়াতে হবে। এই জন্য আমাদের জরুরি যে জিনিসটি দরকার, সেটি হচ্ছে দ্রুত গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে ছাত্রদের সাথে আলোচনার সাপেক্ষে একটি সুন্দর জায়গায় আনতে হবে এবং শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে ফিরিয়ে নেওয়া, পরীক্ষাগুলো রুটিন মাফিক চলমান করা এবং অন্যান্য যে শ্রেণী এবং বিদ্যালয় কেন্দ্রিক যে শিক্ষা কার্যক্রম রয়েছে সেইগুলোকে পুনরায় সুন্দরভাবে রুটিন অনুযায়ী চালানো, এটি একমাত্র সমাধান। এর বাইরে কোনো সমাধান আমি দেখছি না। এবার এইচএসসিতে পরীক্ষার্থী 14.5 লাখের মতো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় আইন শৃঙ্খলা বাহিনী যারা আইন ভেঙেছেন তাদেরও বিচার করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। একই সাথে ওই সময় ঘটে যাওয়া প্রতিটি ঘটনার তদন্ত করে দোষীদের বিচার করা হবে বলে জানান তিনি। তদন্তের স্বচ্ছতা নিশ্চিতে উন্নত প্রযুক্তির সহায়তাও নেওয়া হবে। সচিবালয়ের নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আইনের প্রয়োগ ঘটবে শুধুমাত্র সন্ত্রাসীদের উপরে। সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের উপরে আইনের প্রয়োগ ঘটবে, তাদেরকে গ্রেফতার করা হবে। সকল শিক্ষার্থী এবং তাদের যে আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা, তাদের যে আবেগ অনুভূতি, সেগুলোকে আমরা শ্রদ্ধা করি। সেগুলোর সাথে আমাদের পুরো সমবেদনা এবং সমর্থন আছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোরে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ থেকে এবারে প্রথম দেশি শিক্ষার্থীদের সাথে বিদেশি শিক্ষার্থীরাও ইন্টার্ন পাশ করে চিকিৎসক হওয়ার গৌরব অর্জন করেছে। ফলে শিক্ষার্থী সহ শিক্ষকরাও উচ্ছ্বসিত। জাঁকজমকভাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। সেই সাথে নতুন ইন্টার্ন ডাক্তারদের বরণ করে নেয় প্রতিষ্ঠানটি। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট, আরও জানাচ্ছেন আশিকুর রহমান। যশোর পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকেই চিকিৎসক তৈরিতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। তবে এবারই প্রথম দেশি শিক্ষার্থীদের সাথে বিদেশি শিক্ষার্থীরাও চিকিৎসক হিসেবে বের হচ্ছেন এ প্রতিষ্ঠান থেকে। সাফল্যের সাথে একাডেমিক কোর্স শেষ করে আনন্দিত শিক্ষার্থীরা। আমি নেপাল থেকে এখানে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে 6 বছর থেকে এখানে আসি। আর এখন আমার আজকে ইন্টার্নশিপ শেষের প্রোগ্রাম হয়েছিল, ওটাতে আমার শেষ হয়ে গেছে। আমি খুবই স্যাটিসফাইড আছি। আমি যেটা ভাবছিলাম ওর থেকে আমি বেটার পাইছি এটা কলেজ। আমরা যে মানব সেবার মহান ব্রত নিয়ে এখানে এসেছিলাম, সকলের কাছে আমরা দোয়া প্রার্থী যেন আমরা সফলভাবে আমাদের সেই ব্রত পালন করতে পারি। আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আয়োজিত
ইন্টার্নশিপ শেষ করা শিক্ষার্থীদের বিদায় ও নতুনদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন আদ্দিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর জামালুন্নেসা, আদ্দিন হাসপাতাল সমূহ ও নার্সিং এর মহাপরিচালক প্রফেসর ডাক্তার নাহিদ ইয়াসমিন হক সহ আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তারা। আজ থেকে 5 বছর পরে যদি বেঁচে থাকি আমরা কিন্তু খোঁজ নেব তুমি কোথায় আছো। আমরা বিশ্বাস করি তোমরা তোমাদের দেশে হোক আমার দেশে হোক অনেক ভালো জায়গায় থাকবে। নতুন ইন্টার্নদের উদ্দেশ্যে আদ্দিন হাসপাতাল ও নার্সিং এর মহাপরিচালক বলেন, প্রত্যেক রোগীকে সময় দিয়ে তাদের সমস্যা শুনে সঠিকভাবে চিকিৎসা দেয় চিকিৎসকের দায়িত্ব। দিস ইজ দ্য বেস্ট একটা সেন্টেন্স। অ্যাকচুয়ালি ভালো মানুষ হতে হবে। তুমি ভালো ডাক্তার তখনই হতে পারবে যখন তুমি ভালো মানুষ হবে। তোমরা সবাই ভালো মানুষ এবং সবাই ভালো ডাক্তার হবে, এটাই আমি প্রত্যাশা করি। ডাক্তারি পেশার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং উল্লেখ করে আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর জামালুন্নেসা বলেন, রোগীদের চিকিৎসায় ওষুধ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ডাক্তারের সাফল্য হচ্ছে সেইটা যত কম পয়সায় কম ডায়াগনোসিসে সে রোগীর চিকিৎসা করতে পারে। রোগী যেন আমাদের কাছে এসে সর্বশান্ত হয়ে ফিরে না যায়। যতই ফার্মাসিউটিক্যালের অশুভ চক্র তোমাকে পুশ করুক, অ্যান্টিবায়োটিক তো অপ্রয়োজনীয় লিখবেই না, অন্যান্য ওষুধও যেটা প্রয়োজন সেটা লিখবে। বর্তমানে এই প্রতিষ্ঠানে 13তম ব্যাচ চলছে। প্রতিষ্ঠার পর থেকে চূড়ান্ত বৃত্তিমূলক পরীক্ষায় পাশ করেছেন 411 জন, চিকিৎসক হয়ে বের হয়েছেন 289 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির 39তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান আবুল বাশার সভাপতিত্ব করেন। এতে 2023 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও বহিঃনিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপন ও সংখ্যাগরিষ্ঠ ভোটে তা গৃহীত হয়। পরে 2023 সালের জন্য 12% নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। এ সময় এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক আব্দুল আওয়াল ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নুরুন নেওয়াজ, পরিচালক তানজিনা আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে হামাসও। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি যে শিগগিরই আরও উত্তপ্ত হতে যাচ্ছে তা নিয়ে শঙ্কায় পশ্চিমা জোট। এদিকে আগামীকাল কাতারের রাজধানী দোহায় চিরনিদ্রায় শায়িত হবেন ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম এই নেতা। আরো জানাচ্ছেন জাহিদুল আলম। 31 আগস্ট বুধবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে যাওয়ার পর বাসভবনে গুপ্ত হামলায় নিহত হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যায় গোটা বিশ্ব। ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পর ইসমাইল হানিয়াকে হত্যার মধ্য দিয়ে যেন আরও ঘনীভূত হচ্ছে রহস্য। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামে বড় ধরনের ধাক্কা দিতেই এই হামলার পরিকল্পনা করে ইসরায়েল, যদিও এ ব্যাপারে কোনো মন্তব্যই করেনি তেল আবিব। ইসমাইল হানিয়ার মৃত্যুতে মধ্যপ্রাচ্যে যে আগুন জ্বলে উঠবে তা ধারণা করাই যাচ্ছিল। এরই মধ্যে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে এক শোক বার্তায় তিনি বলেন, তেহরানে ঘটা এমন হত্যার প্রতিশোধ নেয়া ইরানের কর্তব্য। তবে এ ঘটনায় ইরান কতটা শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে তা এখন স্পষ্ট নয়। ইরানের সামরিক কমান্ডাররা বেসামরিক লক্ষ্যবস্তু এড়িয়ে তেল আবিব এবং হাইফার আশেপাশে সামরিক স্থাপনায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার কথা ভাবছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এদিকে ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়ার জানাজায় লাখো মানুষের ঢল নামে।
জানাজায় ইমামতি করেন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি। শুক্রবার কাতারের রাজধানী দোহায় সমাহিত করা হবে ফিলিস্তিনের স্বাধীনতার অন্যতম এই স্বপ্নদ্রষ্টাকে। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। প্যারিস অলিম্পিক অ্যাথলেটিক্সের প্রথম ইভেন্ট 20 কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় স্বর্ণ জিতলেন ইকুয়েডরের পিন্তাদো। একই দিন সাঁতারের 2 ইভেন্টে স্বর্ণ জয়ের কীর্তি গড়ে ফ্রান্সকে আনন্দে মাতিয়েছেন লিও মার্শা। এদিকে গেমসের ষষ্ঠ দিনে পদক তালিকার শীর্ষে আছে চীন। পরাগারমানের রিপোর্ট। পুরুষদের 20 কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা দিয়ে শুরু অলিম্পিকের সেরা ইভেন্ট অ্যাথলেটিক্স। প্যারিস অলিম্পিকে এই ইভেন্টে সোনা জিতেছেন ইকুয়েডরের ব্রায়ান পিন্তাদো। 1996 সালে আটলান্টা অলিম্পিকে পেরেজের পর পিন্তাদোর মাধ্যমে অলিম্পিক সোনার পদক পেল ইকুয়েডর। ব্রাজিল জিতেছে রূপা আর ব্রোঞ্জ জয় করে স্পেন। রোয়িংয়ে নারীদের ফোরে স্বর্ণজয়ের হাসি হেসেছেন ডাচ কন্যারা। এই ইভেন্টে রূপা জেতে যুক্তরাজ্য আর ব্রোঞ্জ পায় নিউজিল্যান্ড। এদিকে শুটিংয়ে আরেকটি সোনার পদক জিতেছে চীন। পুরুষ রাইফেল 500 মিটার 3 পজিশনে 463.6 স্কোর করে সোনা জেতেন বিশ্ব রেকর্ডধারী লিউ ইউকুন। ইউক্রেনের সেরহি কুলিশ রূপা আর ভারতের স্বপ্নিল কুশাল জয় করেন ব্রোঞ্জ। সাঁতারের একই দিনে 2 স্বর্ণ জয়ের কীর্তি গড়েছেন ফ্রান্সের লিউ মার্শা। 200 মিটার ব্রেস্টস্ট্রোক এবং বাটারফ্লাই সোনার পদক জেতেন ফ্রান্সের এই জলদানব। নারীদের 100 মিটার ফ্রি স্টাইলে সোনার পদক জিতে 8 বছর পর অলিম্পিকে সুইডেনকে সোনা জয়ের গৌরব এনে দেন বিশ্ব রেকর্ডধারী সারা সোস্ট্রম। এই সুইডিশ পেছনে ফেলেন যুক্তরাষ্ট্রের টোরি হুস এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হংকংয়ের শোভান হহিকে। পরাগারমান, এটিএন বাংলা। ছেলেদের বয়সভিত্তিক সাফ ফুটবলকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। মেয়েরা সাফে একাধিকবার সাফল্য পেলেও ছেলেদের বয়সভিত্তিক পর্যায়ে এখনো কোনো ট্রফি নেই লাল সবুজ দলের প্রতিনিধিরা। এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় বাংলাদেশ। সকালে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মতো জুনিয়র ফুটবলাররা জড়ো হন প্রধান কোচ মারুফুল হকের নেতৃত্বে। নেপালের কাঠমান্ডুতে আগস্টে বসবে ছেলেদের সাফের এবারের আসর। সবশেষ বয়সভিত্তিক এই আসরে ভারতের কাছে হেরে রানার্স আপ হয় বাংলাদেশ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হল জামাত শিবির, প্রজ্ঞাপন জারি। মানবতা বিরোধী অপরাধের দায়ে দ্রুতই দলটি বিচার শুরু হবে জানালেন আইনমন্ত্রী। নিষিদ্ধ করার পরও দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাবে জামায়াত ইসলাম, আশঙ্কা প্রধানমন্ত্রীর। জঙ্গিবাদী দল হিসেবে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি। অবশেষে গোয়েন্দা হেফাজত থেকে ছাড়া পেলেন কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ক। সকল শিক্ষক শিক্ষার্থীর দ্রুত মুক্তির দাবি নাগরিক সমাজের। ডক্টর ইউনূসের মধ্যবর্তী নির্বাচন দাবি অসাংবিধানিক বললেন ওবায়দুল কাদের। সংকট সমাধানে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান মির্জা ফখরুলের। এবং স্থগিত হওয়া এইচএসসির সব পরীক্ষা 11 আগস্ট থেকে 8 সেপ্টেম্বরের মধ্যে। নতুন রুটিন প্রকাশ, লেখাপড়া ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা গবেষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।